পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই বেকার হয়ে গেল ইসরায়েলের প্রাণভোমরা আয়রন ড্রোম। ইসরায়েলের যুদ্ধ কৌশল চুরি করতে ইসরায়েলের মধ্যেই হানা দিল হিজবুল্লাহ। যুদ্ধ বাদলে জিতবে কে, ইসরায়েল নাকি হিজবুল্লাহ? কে বেশি শক্তিশালী? যুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত গাজার মতো হবে না তো? আর এরই মধ্যে শিক্ষা নিচ্ছে লেবানন, এবার হয়তো উল্টো মাত দিতে পারে ইসরায়েলকে। চোখের ধুলো দিতে হিজবুল্লাহ চলছে নতুন কৌশলে, মদদ দিচ্ছে ইরান। ইসরায়েলের অন্দরে ঢুকে পড়ল হিজবুল্লাহ, ড্রোন চুরি করলো প্রচুর সিক্রেট। জানেন ড্রোনের ক্যামেরায় ঠিক কি কি ধরা পড়েছে? ইসরায়েলকে মাত দিতে লেবাননের কোন ভয়ঙ্কর প্রস্তুতি? আয়রন ড্রোনকে ফাঁকি ইসরায়েল নাকি হিজবুল্লাহ? তাহলে যুদ্ধে জিতছে কে? জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না, বলছে এরদোগান। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে নরম সুর ইসরায়েলের। আরো জানিয়ে দিব ৬৬ বছরের ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে নির্যাতন করল ইহুদিবাদী ইসরায়েলিরা। এরপর জানিয়ে দেব মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টানছে চীন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের সুযোগে রাশিয়ায় বাড়ছে জঙ্গিবাদ। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না এরদোগান। লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। এরদোগান গতকাল বুধবার বলেছেন, ইসরায়েলের যুদ্ধবাজ কসাই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি পদ্মার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে, এমনকি তাদের সমর্থন করছে। এরদোগান বলেছেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। গত সোমবার নেতানিয়াহু বলেছেন, গাজায় এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে। এর কয়েকদিন আগে ইসরায়েলের বড় বড় সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। ইসরায়েলের এই ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদীরা জানে এ ধরনের যুদ্ধের পরিণতি কি এবং তাদের জন্য কি অপেক্ষা করছেন। তিনি আরো বলেছেন, ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভিতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে নরম সুর ইসরায়েলের। গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলাও ঘটনা ঘটেছে। এর মাঝে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে হিজবুল্লাহকে খেসারত দিতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইসরায়েলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ওয়াশিংটনে ইয়োভ গ্যালান্ট সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ চাই না, তবে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই বোঝে যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযজ্ঞ চালাতে পারি। ৬৬ বছরের ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে নির্যাতন করল ইহুদিবাদী ইসরায়েলিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ৮.৫ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে অবরুদ্ধ ওই উপত্যকাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইহুদিবাদী সেনারা। বাড়িঘর, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বরতায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। এরই মধ্যেই গাজায় আরেকটি নৃশংসতা দেখল বিশ্ববাসী। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর উপর কুকুর লিলিয়ে দিয়েছেন। আল জাজিরার এক্স-রে হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটি ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে। এতে দেখা যায় ইসরায়েলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভিতরে কামড়ে ক্ষতবিক্ষত করেছে।
দাওলত আব্দুল্লাহ আল তানানি নামের ওই নারীর উপর যখন কুকুরটি হামলা করে তখন তিনি নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখানেই তার উপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে, কুকুরটি তাকে কামড়ায়, আঘাত করে, এতে রক্তপাতও ঘটে। ওই নারী বলেন, কুকুরটি আমাকে টেনে হিঁচড়ে বাড়ির গেটের কাছে নিয়ে আসে। তিনি বলেন, আমি বাড়ি থেকে বের হতে অস্বীকার করেছি, আমি বাড়িটি খালি করব না। ফলে ইসরায়েলি ইহুদিবাদী সেনারা আমার উপর কুকুর লেলিয়ে দেয়। তিনি আরো বলেন, তিনি কুকুরের কামড়ের যন্ত্রণা এখনো পোহাচ্ছেন, কোনো ওষুধও পাওয়া যাচ্ছে না। যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হসাম জুমলত এক্সরে বলেছেন, জাবালিয়া সিটিতে নিজ বাড়িতে ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর উপর ইসরায়েলি সেনাবাহিনীর কুকুরের হামলা ও মারাত্মকভাবে কামড়ের ফুটেজটি ভয়াবহ। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন ডিসিআইপি ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, পশ্চিম তীরে ৪ বছর বয়স্ক এক ফিলিস্তিনি শিশু ইব্রাহিম হাসাসের উপর কুকুর লেলিয়ে দিয়েছিল ইহুদিবাদী সেনাবাহিনী। কুকুরটি ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং ইব্রাহিমকে তার মায়ের কোল থেকে নামিয়ে আক্রমণ করে। কুকুরটি তার পোশাক ছিঁড়ে ফেলে দেহের বিভিন্ন অংশে কামড়ায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি বাহিনী প্রায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সাময়িক কুকুর লেলিয়ে দেয়। মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টানছে চীন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে হটিয়ে ধর্মীয় গোষ্ঠী তালেবানের ক্ষমতায় আসার পর থেকেই গোটা বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। ক্ষমতার পালাবদলে ৩ বছর পার হলেও এখনো কোনো দেশই স্বীকৃতি দেয়নি বর্তমান প্রশাসনকে। তবে এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাশক্তি চীন। বলা হচ্ছে, আফগান মাটিতে থাকা বিপুল খনিজের লোভেই তালেবান সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলতে চাইছে বেইজিং। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম। ইউএস ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসার পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, আফগানিস্তানের অব্যাহত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক $1,00,00,000, যার ফলে শীঘ্রই এই খনিজ নিয়ে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আফগানিস্তান। আফগানিস্তানের হেরাত থেকে নুরিস্তান প্রদেশ পর্যন্ত লিথিয়াম খনি আছে বলে জানা যায়, যার দৈর্ঘ্য 850 থেকে 900 কিলোমিটার এবং প্রস্থ 150 থেকে 200 কিলোমিটার। ধারণা করা হচ্ছে, এইসব খনিজ জীবনকাল প্রায় 70 বছর। 80-র দশকে সোভিয়েত খনি বিশেষজ্ঞরা প্রথম এসব খনিজ আবিষ্কার করেছেন। এরপরে মার্কিন ভূতাত্ত্বিকদের একটি দল বিষয়টি প্রকাশ্যে আনে। আফগান সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের খোঁজনি প্রদেশে লিথিয়ামের বিপুল মজুদ এবং ওয়াখান সীমান্ত দিয়ে চীনে সহজে যাতায়াতের সুযোগ কারণে আফগানিস্তানের প্রতি চীনের ব্যাপক আগ্রহ জন্মেছে। আফগান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে চীনের গোচিন কোম্পানি প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের লিথিয়াম খনিতে $1,000 কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বলা হচ্ছে, 2030 সাল নাগাদ এই খাতে ব্যবসা $40,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। তালেবান ক্ষমতায় ফেরার পর আনুমানিক 500 চীনা ব্যবসায়ী আফগানিস্তান সফর করেছেন। মূলত আফগান প্রাকৃতিক সম্পদ পরখ করে দেখায় তাদের ওই সফরের উদ্দেশ্য ছিল। বেশিরভাগ চীনা কোম্পানিও তাদের বিনিয়োগ খনিজ উন্নয়নের উপর জোর দিচ্ছে। বর্তমান 20টির বেশি চীনা প্রতিষ্ঠান আফগানিস্তানের কাজ করছে এবং শতাধিক চীনা কোম্পানি দেশটির খনিতে কাজ করার জন্য আফগানিস্তানের খনি মন্ত্রণালয় তাদের নাম নিবন্ধন করেছে। 2010 সালে মার্কিন গণমাধ্যম পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল, আফগানিস্তানে যে বিপুল পরিমাণ লিথিয়াম আছে সেই কারণে দেশটি লিথিয়ামের সৌদি আরব হয়ে যাবে। ফলে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পরেই দেশটিতে প্রভাব বিস্তারের সুযোগ কাজে লাগিয়েছে চীন, যার মধ্য দিয়ে বেইজিং তার কৌশলগত স্বার্থ হাসিল করতে চায়। ইউক্রেন যুদ্ধের সুযোগে রাশিয়ায় বাড়ছে জঙ্গিবাদ। সাম্প্রতিক সময়ে মস্কো এবং দাগেস্তানে দুটি সন্ত্রাসী হামলায় নড়েচড়ে বসেছে ক্রেমলিন। গত মার্চে মস্কোয় কনসার্ট হলে হামলার পর এবার দাগেস্তানের সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইহুদি উপাসনালয়। রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে পূর্ণ মনোযোগ দিচ্ছে তখন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্লেষকরা বলেছেন, শীঘ্রই যদি রাশিয়া অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে সজাগ না হয় তাহলে 90-এর সন্ত্রাসবাদের দৃশ্য ফিরতে পারে। দাগেস্তান থেকে ফিরে ক্রেমলিনের
সাবেক পরামর্শক সের্গেই মার্কুভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়ার আবার কট্টর ইসলামপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ইসলামী সন্ত্রাসবাদ এখন রাশিয়ার বড় একটা সমস্যা। কর্তৃপক্ষের এখন এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। প্রায় 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনের যুদ্ধে করছে রাশিয়া। দেশটির সামরিক এবং গোয়েন্দা সক্ষমতার একটি বড় অংশ এখন সেখানে নিয়োজিত। এই সুযোগে রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো অরক্ষিত হয়ে উঠছে। এছাড়া দেশটিতে ইসলামিক স্টেটের তৎপরতা বাড়ছে। মস্কোর কনসার্ট হলে হামলায় দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে। দ্য খোরাসান ডায়েরির ডিরেক্টর অফ রিসার্চ রিকার্ডো ভাল রয়টার্সকে বলেছেন, ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে ইসলামিক স্টেট সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। ভালের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গিরা তাদের লেখালেখিতে ইউক্রেনকে কৃষ্ণ গহ্বর হিসেবে বর্ণনা করেছে। এর মানে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর দৃষ্টি এখন ইউক্রেনের দিকে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা নিজেদের কার্যক্রম বেগবান করতে চায়। তবে দাগেস্তানের হামলার পর এবার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। এর মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দাগেস্তানকে। তবে জঙ্গিবাদ নির্মূলের কাজটি রাশিয়ার জন্য খুব একটা সহজ হবে না, কারণ জঙ্গিরা এখন রাশিয়ার স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের ভিতরে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।